নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি নবনীতা দেবসেনের লেখা একটি অসাধারণ ভ্রমণ কাহিনী, করুণা তোমার কোন পথ দিয়ে, তার অষ্টম পর্ব, স্নান পর্ব। দুটো বাজলো, বাক্স খুলে আরো একটা জরিদার ভয়ঙ্কর কাপড় বের করলুম। সবই হায়দ্রাবাদ লক্ষ্য করে আনা। নিজামের দেশে যা চলতো গঙ্গাদ্বীপে কুম্ভনগরে তাই কি চলে? উপায় নেই, যা পরে আছি এইটে পরেই স্নান করতে হবে। একটা কাপড়ের চেয়ে মধ্যরাত্রের এই স্নানটা ঢের বেশি দামি। তোয়ালে নিলুম, ব্যাগ, টর্চ নিলুম। মেসোমশাই মনে করিয়ে দিলেন, জল পাত্রটা নিয়ে চলো, সঙ্গমের জল ভরে নেবে। পাত্রে ফোটানো জল কিছু অবশিষ্ট ছিল, এতক্ষণ কুম্ভের জলটা খেতে হয়নি। ফেলে দেব? ফোটানো জল ফেলে দিয়ে সঙ্গমে জীবাণু থেকে ভয়াবহ পুণ্যবাড়ি ভরে নেব? ওটা তো খাওয়া যাবে না। মেসোমশাই বললেন, কুম্ভের এই পুণ্যলগ্নর জল কলকাতায় গিয়ে ছেলে মেয়েদের মাথায় দেবে, মাকে দেবে। ঠিক হ্যাঁ, বোতল সঙ্গে চলল। ইতিমধ্যে একটা ভীষণ গোলমাল হলো। দাদা এসে জানালেন, মালপত্র সব সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ সঙ্গম থেকে হয়তো তাঁবুতে ফিরতে পারবো না, পথটা ঘুরিয়ে ডিটুর করে সোজা শহরে পাঠিয়ে দিতে পারে। তখন মালের কি হবে? হায় মাল, হায় রে ভক্তের মাল, তোমাকে বইবার কথা ভগবানের। এখন যে যার মালের বোঝা মাথায় তোলো, আপনা হাত জগন্নাথ। তুলে হাঁটো সবাই স্নানের ঘাটের দিকে। প্রসঙ্গত দাদা মনে করিয়ে দিলেন, সেই ইলশে বুড়ি এখন দিব্যি রুই কাতলা হয়েছে, বৃষ্টিতে ভেজা আছে কপালে। তাঁবুর জনগণ, যাকে বলে আম জনতা, মাল বহন বিষয়ে গুনগুনিয়ে প্রতিবাদ করলেও দেখলুম দলপতির নির্দেশের বিরুদ্ধে সোচ্চার হলো না। প্রায় সৈনিক সুলভ শৃঙ্খলার সঙ্গে যে যার মাল নিয়ে উঠে পড়লে, মেসোমশাই এবং আমি ছাড়া। একটি হাসি খুশি 16-17 বছরের হিন্দুস্তানি ছেলে কোত্থেকে এসে পড়ল। ভিক্ষু তার নাম। মেসোমশাইয়ের কিট ব্যাগ কাম বিছানা সেই ঘাড়ে নিয়ে নিলে, এবং আমার সুটকেশও। ভক্তের বোঝা ঘাড়ে নিয়ে ভিক্ষুই এখন ভগবানের ভূমিকায়। ব্রিফকেসটা বুদ্ধি করে সুটকেশে ভরেছি, কাগজপত্র ভিজে যাবার ভয়। কিন্তু লোটা কম্বল কাঁধে আছে। এক বগলে স্নানের পুঁটুলি, অন্য বগলে অহং থলিকা, তদুপরি কোঁচা আঁচল, শাল। তামাম দুনিয়া সঙ্গে নিয়ে আমি বেজায় জট পাকাচ্ছি। তাঁবু থেকে বেরিয়ে বৃষ্টিতে কয়েক পা যেতেই দেখা গেল, কেবল অহং থলিকা ছাড়া আমার কাছে আর কিছু নেই। স্নানের পুঁটলি পর্যন্ত উধাও। উদার এবং করুণাময় যাত্রীরা কেউ না কেউ স্বেচ্ছাসেবক হয়ে আমার ভার মোচন করে ওগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে। তবু বলবে, একা এসেছি, সঙ্গী নেই। বাইরে এসে আরো খানিকক্ষণ অপেক্ষা করার পরেই গেরুয়া পরা এক মহারাজ এসে দাঁড়ালেন। তাঁর সঙ্গে মস্ত একদল যাত্রী। যাত্রীরা রাস্তা পার হয়ে চলতে লাগলো, আমিও ওদের সঙ্গে সঙ্গে হাঁটি। এমন সময় দেখি ও ফুটপাত থেকে একটি ছেলে ছুটতে ছুটতে আসছে। দিদি, কোথায় যাচ্ছেন? ওরা তো আমাদের গ্রুপ নয়। সে কি? আমি লজ্জায় মাথাটি হেঁট করে ফিরে এলুম। আমাদের সঙ্গে তো কানাই মহারাজ যাবেন, হাতে মস্ত ত্রিশূল থাকবে। ভিক্ষু তো হেসেই কুটিপাটি, দিদি কা সুটকেস হামকো মিল গয়া থা। একটু পরেই যাত্রা শুরু হলো। উন্নতকায় কান্তিবান কানাই মহারাজ এসে দাঁড়ালেন, হাতে বিশাল দীর্ঘ রূপলি ঝকঝকে ত্রিশূল। পথিকৃতেরই যোগ্য মূর্তি তাঁর। সেই ত্রিশূল শূন্যে উঁচু করে ধরে তিনি বললেন, এই ত্রিশূল লক্ষ্য করে আপনারা আসবেন, পেছিয়ে পড়বেন না যেন। যদি পড়েনও,
তবে আবার ত্রিশূল খুঁজে নেবেন। আমি মাঝে মাঝে থেমে দাঁড়াবো। জয় কুম্ভ, জয় প্রয়াগরাজ, জয় গুরু, হাঁক দিয়ে উঠলেন আমাদের যাত্রীদল। 50 জনের জায়গায় 51 জন। স্নান যাত্রা শুরু হলো। চলতে 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 মনে পড়ল, মন্ত্রী দাদা বলে গেছেন মাইল 1.5 মাত্র। মাল নিয়ে চলা বলেই দূর লাগছে। কুম্ভনগরে এসে আগে যা দেখিনি তা এবার চোখে পড়ল। সেই ছোট ছোট তাঁবু অঞ্চলের পিছন দিয়ে যাবার সময় খুবই মুশকিলে পড়লুম। ঠিক রাস্তার ওপরে সারি সারি পুণ্যার্থী মধ্যরাত্রেই প্রাতকৃত্য সারতে বসেছেন। পথ চলা দায়। তাঁদের অবশ্য লাজ লজ্জা নেই, বরং মহা উৎসাহে বড় বড় চোখ মেলে সরল আহ্লাদে তাঁরা আমাদের স্নান যাত্রা পর্যবেক্ষণ করছেন। স্ত্রী পুরুষ যুবতী বৃদ্ধতে কোনো ফারাক নেই। রাস্তায় যারা বসে আছেন তারা তবু তো দৃশ্যমান, যারা আর এখন বসে নেই, একটু আগেই ছিলেন, তাঁদের এড়িয়ে চলাই আরো মুশকিল। একেই সকলের হাতে ভারী ভারী মালপত্র, তাই দৃষ্টি দূরে ত্রিশূলের ডগায় নিবদ্ধ। পা বেচারি যে কোথায় পড়ছে তার ঠিক কিছু নেই। একে এই শীত, তাই সমানে ঝিরঝিরে বৃষ্টি, তবু বাঙালির রঙ্গরসে কিছুই টান পড়েনি। শ্রীচরণের বিষয় নিয়ে নানান মন্তব্য বিচ্ছুরিত হচ্ছে যাত্রীদের মধ্যে। হাসি উঠছে বিরক্তির চেয়ে বেশি করে। সন্ধ্যাবেলা যখন মোজা পরে হাঁটছিলুম, সেই কথাটা মনে পড়ল। সে রাস্তায় ভাগ্যিস এই উপদ্রবটি ছিল না। এখন তবু খরম পড়ে আছি। একেই বলে দেবতাদের মতো ভূমি স্পর্শ না করে হাঁটা। বামুনরা কেন যে খরম পড়তো, এতদিনে তার গোপন সূত্রটা টের পেলুম। এই জন্য এখন রাস্তার চেহারাই বদলে গেছে। দুদিকে দুরকম স্রোত, জনস্রোত। একদল সঙ্গমের অভিমুখে ছুটছে, অন্য দল সঙ্গম থেকে ছুটে ছুটে ফিরছে। বৃষ্টি দুই দলকেই ছুটিয়ে ছেড়েছে। এই শীতে মেয়েদের গায়ে ভিজে কাপড় জড়ানো, ছেলেদের মধ্যে অনেকেরই পরনে গামছা, খালি পা। আমাদের বাঙালি দলেও অনেক পুরুষ মানুষের খালি গা, খালি পা, পরনে গামছা। অনেকে তার উপর কেবল কোটটা জড়িয়ে নিয়েছেন। মেয়েদের শাড়ি শাল দেখে ভেতরের খবর কিছুই টের পেলুম না। আর আমি যে জামাগুলো খুলবো তার তো কোনো জায়গায় পাইনি। জলে নামার আগে ডাঙাতে শাল আর সোয়েটারগুলো খুলে রাখবো জুতো মোজার সঙ্গে। বাকি যা পরে আছি সব শুদ্ধই নেমে পড়বো ভেবেছি। যা হবার হবে। বৌদির খালি হাত পা, মাল নেই। তিনি আগে আগে যাচ্ছেন। আমি বৌদির সঙ্গে তাল রাখতে খুব চেষ্টা করছি। বৌদি বললেন, শোনো মেয়ে, একটা কথা বলি। এই শাড়িটা পাড়ে খুলে রেখে সায়া ব্লাউজ পরেই নিয়ে নিও, কিচ্ছু হবে না। এখানে কেউ কাউকে দেখবে না। পরে ওই ভিজে শাড়ির কি দশা হবে, কমন ওজন হবে ভেবেছ? নেবে কিসে? সবই বুঝেছি, কিন্তু কি আর করব। বৌদি যা বলার বলুন, আমি যা পারবো তাই তো করব। মাঝে মাঝে জয় কুম্ভ ধ্বনি ওঠে, মাঝে মাঝে ওঠে মহারাজ একটু দাঁড়ান। মাঝে মাঝে ত্রিশূল দেখা যায় না, ত্রিশূল নেমে যায়। অস্থির হয়ে উঠি আমরা। ত্রিশূল কই, ত্রিশূল কই? ধ্বনি জোরালো হলেই দেখি ঠিকরে উঠছে শূন্যে রূপোর ত্রিশূলের অভয় শীর্ষ। যেতে যেতে এক জায়গায় হাঁটা থামলো। সবাইকে একটা বাঁশে ঘেরা অঞ্চলের ভেতর ঢুকিয়ে দিয়ে কানাই মহারাজ বললেন, এইখানে মালপত্র রাখুন। সবাই একসঙ্গে যাবেন না, অর্ধেক থাকুন মালপত্র আগলে, অর্ধেক যান স্নানে। ওদিকে তাকিয়ে দেখুন, ওই যে ওখানে জোর ফ্লাড লাইট। দেখি ফ্লাড লাইটের নিচেই লাখো লাখো পতঙ্গের মতো মানুষ
ছায়া আর ছন্দহীন ছুটোছুটি করছে। ওইখানেই সঙ্গম, আমি ওইখানেই থাকবো। স্নান করে উঠে ত্রিশূলের কাছে চলে আসবেন, আর এইখানে থাকবেন আমাদের স্বামীজি, দুটো ফ্ল্যাগ হাতে। দুটি সবুজ রঙের পতাকা নেড়ে দেখালেন এক বৃদ্ধ স্বামীজি। হাম রহেঙ্গে ইহা পর। চমৎকার বন্দোবস্ত। এবার শুরু কাপড় বদল। আমি শালটা খুলে রাখি, আঁচলটা জড়িয়ে নিই, ব্যাগটা দিলীপের হাতে তুলে দিই। সেই ছেলেটি আমাদের মালপত্রের জিম্মাদার হয়ে থাকবে এখানে। ওদিকে বৌদিরা এগিয়ে গেছেন। তাড়াতাড়ি করে স্নানান্তে যেগুলো পরবো সেগুলো বগলে নিয়ে এগোই। কে যেন বলে, হাতে ঘড়ি কেন? খুলে যাও, খুলে দিয়ে এসো, ছুটে যাও। ঘড়ি খুলতে আবার ফেরত দৌড়ই। ঘড়িটা দিতে দিতে মনে পড়লো, কৈশোরে যখন সাঁতারু ছিলুম তখন জলে নামার আগে কানের রিং, হাতের আংটিও খুলে রাখতে হতো। স্রোত নাকি খুলে নেয় অলংকার। সেসব বস্তু খুলে ব্যাগে পুরে দিয়েই ফের ছুট ছুট। বৌদিদের ধরে ফেলেছি। আমাদের সঙ্গে অঞ্জনা বলে 7-8 বছরের একটা বাচ্চা মেয়ে আর তার তরুণী মাও চলেছেন। অবশ্য বাবাও আছেন। ছোট্ট অঞ্জনা ভারী মিষ্টি। ওকে দেখলে কেবলই নিজের মেয়েদের কথা মনে পড়ছে। কোন দুঃসাহসে ওরা যে এতটুকু শিশুকে এই ভিড়ে কুম্ভ স্নানে এনেছেন। আশ্চর্য। আমার রীতিমতো উদ্বেগী হতে থাকে ওর জন্যে। আলোর কাছে গিয়ে কোথা থেকে যেন কি হয়ে গেল। ভীষণ ভিড়। ওপাশ থেকে লোকেরা উঠে আসছে স্নান সেরে, এপাশ থেকে স্নান করতে যাচ্ছে। আর পশ্চিম থেকে তৃতীয় এক বিপুল স্নানার্থী দল হুড় মুড়িয়ে এসে পড়ল। কোথায় ছিটকে গেলেন বৌদি, কোথায় অঞ্জনা আর তার মা, কোথায় আমি। বগলের পুঁটলি আর নাকের চশমাটাকে জোরে চেপে ধরেছি। এই রে, চশমাটা খুলে আসতে ভুলে গিয়েছি। সর্বনাশ। ভিড়ের ঠেলায় আপনা আপনি কোন দিকে যাচ্ছি কে জানে। এমন সময় দেখি সামনেই জল। ভিড়টা এখানে আবার একটু পাতলা, কিন্তু বৌদিদের চিহ্ন দেখা গেল না। নদী জলে অনেক মানুষ, ওপারে চড়া, আর ওপারে আবার জল, আবার মানুষ। জল বেশি নয়, হাঁটু পর্যন্ত। যাক, তবু রক্ষে। এখন চশমা নিয়ে কি করি? ভাবতে না ভাবতেই মনে পড়লো, পায়ে আমার 2 জোড়া মোজা, 1 জোড়া হিলতোলা চটি, গায়ে 3টে মাথায় গলানো সোয়েটার। কিছুই তো খোলা হয়নি। একটা একটা করে সব এবারে খুলে নিতে হবে। ভেবেছি মাত্র, হঠাৎ হর হর মহাদেব, গঙ্গা মাই কি জয় বলে এক সম্মিলিত চিৎকার, আর পিছনে হাজার লোকের ভিড়ের ধাক্কা। এক মুহূর্ত পরেই দেখি আমি জলে, কোমর পর্যন্ত জল, 2 পা জুতো শুদ্ধ, কাদায় প্রথিত। বগলে কিন্তু পুঁটলি বাঁধা চেঞ্জটি তখনো চেপে ধরা আছে, যদিও তা ভিজে গেছে। নাকে চশমাও আছে। এক হাতে পুঁটুলিটা ধরে অন্য হাতে সন্তর্পণে কাদা থেকে একটা একটা করে পা তুলে জুতো খুলে জলে ধুয়ে হাতে নিলাম। মোজা খোলার চেষ্টা করা ছেড়েই দিলাম। এখন জামা খুলি কি করে? হঠাৎ দেখি গামছা পরা, খালি গা, হাতে দুটি 2 কিলো করে শ্রীঘিতের টিন এক ভদ্রলোক অবাক হয়ে আমাকে বলছেন, এ কি কাণ্ড! আপনি এসব জামা কাপড় পরেই নাইতে নেমেছেন? আপনি কি পাগল? ভালো করে তাকিয়ে দেখি সেই খাদ্যাধ্যক্ষ ভদ্রলোক। ভারী আহ্লাদ হলো। বাহ, এই তো সঙ্গী পাঠিয়ে দিয়েছেন ঈশ্বর। শার্দুল সিং এর নজর আমিও পেয়ে গেছি এখন। কাঁদো কাঁদো গলায় বলি, ইচ্ছে করে কি আর, ধাক্কার চোটে জলে পড়ে গিয়েছি গরম জামা খোলবার আগে। কি কাণ্ড! দিন, আমাকে দিন জুতো আর পুঁটুলি।
চশমাটা খুলুন আগে, তারপরে সোয়েটারগুলো। নাকি নাইবেন না? তার চেয়ে আমি বলি মাথায় একটু জল ঠেকিয়ে উঠে পড়ুন, তাতেই খুব পুণ্য হবে। তা কেন? ডুব দেব বলেই না আশা? দুটো টিন, দুপাটি জুতো, চশমা, পুঁটলি ধরে ভদ্রলোক হাঁটু জলে শান্ত হয়েই দাঁড়িয়ে রইলেন, পেঁয়াজের খোসা ছাড়ানোর অপেক্ষায়। হাত কাটার পরে হাফ হাতা, হাফ হাতার পরে ফুল হাতা, হিচড়ে টেনে খোলার অপরূপ দৃশ্য নয়ন ভরে নিরীক্ষণ করলেন। তারপর বললেন, আর কি বাকি? আমি বললুম, ব্যাস খতম। হত হতাশা। সোয়েটারগুলোকে গুটিয়ে পুঁটলি করে ওর হাতে দিলুম। ছাতির ওপরে বড়ই ঝকমক করছে ভদ্রলোকের পৈতে গোছা। না, নিজের জুতোটা বরং নিজেই ধরি। যেমন ভাবা তেমনই কাজ। জুতো জোড়াটা ফেরত নিয়ে নি। ভিজে মোজাগুলো খুলে কাদায় ধুয়ে নিংড়ে নি। তারপর 4 খণ্ড মোজা যত্ন করে গুনে গুনে কোমরে গুঁজে রেখে বগলে দুপাটি জুতো নিয়ে জয় কুম্ভ বলে একটা ডুব দিয়ে ফেলি। যা থাকে কপালে। বাহিরে হয়েছে স্বপ্ন শয়ন করিয়া হেলা নিশীথ বেলা, দেডুব দেডুব। উরি বাপরে বাপ, কি ঠান্ডা! মাথা তুলতেই মনে হলো গুরদীপের নামেও একটা ডুব দিতে হবে। তার আগে পূর্ণ প্রয়াগ ধামে এসেছি যখন, পিতৃপুরুষদের একটু জল দিয়ে যাই। বাবার মৌদগল্য গোত্র, শ্বশুর মশায়ের ধন্বন্তরী এবং প্রিয় মামিমারও মৌদগল্য। এদের মনে মনে স্মরণ করে আমি নিচু হয়ে অঞ্জলি ভরে জল নিয়ে প্রথমে আগচ্ছন্তু মে পিতরঃ ইমং বলতে বলতেই দেখি গঙ্গা স্রোতে ভেসে যাচ্ছে আমারই এক কোটি জুতো। কিছু ভাববার আগেই খপ করে সেটি ধরে ফেলেছি। ধরতে ধরতে ইতিমধ্যে মুখ দিয়ে মন্ত্রটি বেরিয়ে গেল, যেটা বেরোচ্ছিল গৃহন্তু অপঞ্জলিম। ছি 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 নবনীতা, তোমার হাতে জলের সঙ্গে ওটা কি? কিন্তু হে আমার পিতৃপুরুষগণ, আমি তো ইচ্ছে করে করিনি। তোমরা তো আমার দূর পর কেউ নও, তোমরা তো আমার পিতৃপুরুষ। তোমরা আমার দোষ ত্রুটি নিজ গুণেই মার্জনা করে নেবে। তোমাদের আহ্বান করা মাত্র তোমরাই তো আমাকে দেখিয়ে দিলে যে জুতোটা ভেসে যাচ্ছে। এক পক্ষে তোমরাই ওটা উদ্ধার করে দিলে। হে আমার পূজনীয় পিতৃপুরুষগণ, পরমহংস যেমন নীর বাদ দিয়ে ক্ষীরটুকু গ্রহণ করেন, তোমরাও তেমনি জুতোর কলঙ্কটুকু বাদ দিয়ে হৃদয় মিশ্রিত জলটুকুনি গ্রহণ করো। ও কি হচ্ছে? জুতো হাতে উদকাঞ্জলি! এক ধমক দিলেন খাদ্যাধ্যক্ষ মশাই। মাথা টাথা কি একেবারেই গেছে? দিন জুতো আমাকে, নিন ডুব দিন, চট করে ডুব দিন। 1 2। ওর ধমকের চোটে আর 1 2 গোনার চাপে টুপ টাপ করে আরো দুটো ডুব দিয়ে ফেলি। এবার অঞ্জলিতে আবার জল নিয়ে বলি, আগচ্ছন্তু মে পিতরঃ ইমং গৃহন্তৌ অপঞ্জলিম আব্রহ্মো ভুবনলোকা দেবর্ষি পিতৃমানব তৃপ্ত হও। হে আমার পূর্বপুরুষ সকলে, হে পূজনীয় মাতৃ পিতৃগণ, 3 ভুবন জুড়ে তৃপ্ত হও, তৃপ্ত হও, তৃপ্ত হও তোমরা আমার ভালোবাসায়। ময়া দত্তেন তয়েন ত্রিপান্তু ভুবনত্রয়ম। তারপরে গুরদীপ কাউরের নাম করে আর একটি শুদ্ধ চিত্তে ডুব। ব্যাস, নিন ধরুন এইবার এই সবগুলো। এখন আমি জল ভরবো টিনে।
জামা, পুঁটলি, জুতো, চশমা আমাকে তিনি ফেরত দিলেন। আমি একটা চড়াই উঠে দাঁড়িয়েছি, পায়ের গোছ ডোবানো জলে। জিনিসপত্রগুলো সামলে চড়াতেও ভিড় বাড়ছে। খাদ্যাধ্যক্ষ যে কোথায় গেলেন তাকে আর দেখতে পাচ্ছি না। ভিজে কাপড়ে ভীষণ শীত করছে, সঙ্গে শালটাও নেই যে জড়াবো। মাথায় বৃষ্টি পড়ছে, পা ডুবে আছে জলে। শীতের কাঁপুনি ভুলতে অন্য কথা ভাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের স্নান করা দেখছি আর ভাবছি, এই সেই পূর্ণ ত্রিবেণী। এখানে পূর্ণ কুম্ভের লগ্নে স্নান করলে আর পুনর্জন্ম হয় না। এই বড় পূর্ণ ভূমি। স্বয়ং প্রজাপতি ব্রহ্মাও এখানে যজ্ঞ করেছিলেন, তাই এর নাম প্রয়াগ। অমৃত কুম্ভ নিয়ে পালানোর সময়ে যে 4 জায়গায় ইন্দ্র কলসি নামিয়েছিলেন, যেখানে যেখানে চলকে পড়েছিল অমৃত বাড়ি, এই গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম তার মধ্যে প্রধান। তীর্থরাজ প্রয়াগ সকল তীর্থক্ষেত্রের শ্রেষ্ঠ মিলন তীর্থ। এই যে ছুটে এসেছে 1 কোটি মানুষ, এদের প্রত্যেকের মনে এই মুহূর্তে একটি আশা, একটি মাত্র আকাঙ্ক্ষা, মুক্তি। সকলের মন এখন একই তারে বাঁধা। একেও যদি পুণ্য লগ্ন না বলি তো কাকে বলবো? যখন 1 কোটি তন্ময় মানুষ একসঙ্গে মুক্তির প্রার্থনা করছেন, একই জলে স্নান করে ধৌত হতে চাইছেন, কোটি মানুষের মন যেখানে মিশে যায়, সেই তো সঙ্গম। এই অমৃতের আকাঙ্ক্ষাই তো অমৃতের স্বাদ। একসময় দেখি খাদ্যাধ্যক্ষ উঠে আসছেন টিন হাতে। টিনগুলো আমাকে দিয়ে বললেন, রাখুন, এইবারে আমি ডুব দিয়ে আসি। আপনার জন্য মশাই আমার ভালো করে ডুবই দেওয়া হয়নি। আচ্ছা, আপনার নামটা যেন কি? নামটা জেনে রাখা ভালো। যা ভিড়, সাংঘাতিক কাণ্ড। এত সুব্যবস্থা এবার, এতেও তাই। অন্যবার কি হয় ভেবে দেখুন দেখি। আমার নাম ভট্টাচার্যি। আমার নাম নবনীতা। নবনীতা? বাহ বাহ, বেশ। 2 বার নাম বলতে হয়নি দেখে আমি খুব খুশি। ইতিমধ্যে এক ফোঁটা তিলক কাটা গামছা পরা পান্ডা এসে আমাকে পাকড়াও করলো। চলুন বাবু, খুব খুব ভালো করে স্নান করিয়ে দেব। চাই না, চাই না বলে ভট্টাচার্যি অস্থির হয়ে উঠলেন। পান্ডা কিন্তু নাছোড়। আমার মাথায় হঠাৎ দুর্বুদ্ধি এলো। আমি গামছা পরা ভট্টাচার্যির নগ্ন বক্ষে শোভা পাওয়া পুরু পৈতের গুচ্ছটির দিকে আঙুল তুলে বলি, আরে পান্ডা দিয়ে এখানে কি হবে? ইনিই তো আমার পান্ডা, দেখছেন না? ইনি আমাকে স্নান করাচ্ছেন। পান্ডাজি মস্ত জিভ কেটে লজ্জিত হয়ে 1 মিনিটও অপেক্ষা করলেন না। আর ভট্টাচার্যি, বাহ, আপনার তো দেখছি দিব্যি সাফ মাতা। তবে কেন খামোখা জুতো জামা পরে জলে নেমেছিলেন? বলেই চলে গেলেন অন্যদিকে। এতক্ষণে মনে পড়ল, আমার জলের পাত্রটি তো ব্যাগ, সুটকেস, কম্বলের সঙ্গেই ফেলে এসেছি। পূর্ণ পানি ভরে নেওয়া আর হলো না। ভট্টাচার্যি গেলেন তো গেলেনই, আর ফেরবার নাম নেই। ইতিমধ্যে দলে দলে স্নানার্থী মানুষে জলের ধারাটা একেবারে ঢেকে গেল। আমি কিছুতেই ভট্টাচার্যিকে আর নজর করতে পারছি না। 2-3 পুণ্যবাড়ি আর এতগুলো পোঁটলা পুঁটলি নিয়ে হাঁটতে পারছি না। পুণ্য সঙ্গমের চরে ক্যাসাবিয়াঙ্কার মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে, আকুল নয়নে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করে লক্ষ লক্ষ গামছা পরা খালি গা পুণ্যবানের অরণ্যে দময়ন্তীর মতো নিবিষ্ট চিত্তে আমাদের ভট্টাচার্যির পূর্ণ মূর্তিটি খুঁজছি। কিন্তু নলকে যেভাবে দময়ন্তী চিনে নিয়েছিল, এখানে তো সেই অনন্য যোগাযোগটি নেই। আমার মন অস্থির হয়ে উঠল। হলো কি ভট্টাচার্যি মশাই? এমন সময় কানে এলো, নবনীতা, নবনীতা, আপনি কোথায়? নবনীতা,
নিজের নামটা আমার কোনো কালেই পছন্দ নয়, কিন্তু আজ এই মুহূর্তে চেনা নামটি শুনতে কি ভালোই লাগলো। এই যে আমি, ভট্টাচার্য মশাই। ভট্টাচার্য খুঁজে পেলেন আমাকে, এক হাতে দড়ি বাঁধা দুটো টিন ঝুলিয়ে নিয়ে, অন্য হাতে শক্ত করে আমার বাঁ কবজিটা পাকড়ে তিনি বললেন, উফ, যা ভিড় বাড়তাছে, চলেন চলেন, আর দেরি না। চরের ভিড় ঠেলে জলে নেমে জল পার হয়ে পারে উঠতে গিয়েই মুশকিল বাঁধল। ভট্টাচার্য আগে উঠলেন, হাত বাড়িয়ে আমার হাত থেকে জুতো জোড়াও নিয়ে নিলেন। তারপর আমার দিকে সাহায্যের হাত বাড়ালেন, কিন্তু দ্রুত নেমে আসা মানুষের স্রোতের চাপে তার বাড়ানো হাতটি কোথায় মিলিয়ে গেল, আর তাকে দেখা গেল না। আমি এখনো হাঁটু জলে, এখানে পাড়টা খুবই উঁচু, বুক সমান খাড়াই এবং অসম্ভব পিছল। আমার পক্ষে নিজের চেষ্টায় পারে ওঠার প্রশ্ন নেই। অতএব পুঁটলি ও চশমা এক হাতে আঁকলে অন্য হাতটা ভিক্ষে চাইবার মতন ওপর দিকে বাড়িয়ে দিই এবং সামনেই দাঁড়ানো, মাথায় পাগড়ি বাঁধা, বিরাট গোঁফ ঝোলানো রাজস্থানী চাষি চেহারার লোকটিকে আপ্রাণ ডাকাডাকি শুরু করি, ओ भाई साहब, मुझे जरा उठा लीजिए ना, बहुत ऊंचा है, मैं अकेली नहीं सकती हूँ। খুব কড়া পড়া আর নিশ্চিন্ত করা একটা শক্ত মুঠোর মধ্যে আমার হাতটা চলে গেল। তারপর এক হ্যাচকা টানে সোজা পারে। ভাই সাহেব সত্যি সত্যি ভালো লোক। হেট হেট করে চেঁচিয়ে ধাক্কিয়ে ভিড়ের মধ্যে একটুখানি ফাঁক তৈরি করে ঠেলে ঠেলে আমাকে আরো খানিকটা ওপর দিকে জবরদস্তি তুলে দিলেন। নিঃশ্বাস নিয়ে সামনে তাকিয়েই দেখি জল জল করে উঠেছে ভিড়ের মাথা ছাড়িয়ে একটা চমৎকার রূপলি ত্রিশূলের চূড়া, যেন স্বপ্নে দেখা কোনো দেশের স্টেশন। কানাই মহারাজ। ভুলেই গিয়েছি তার কথা, দলের কথা। প্রায় একই সঙ্গে একটা চিৎকার কানে এলো, নবনীতা, নবনীতা! ভট্টাচার্য মশাই, এই যে, এই তো আমি। কানাই মহারাজ ওইখানেই রইলেন। আমাদের দূরে একটা বড় লাল আলোর দিকে হাত তুলে দেখিয়ে বললেন, এইবার ওইখানে যেতে হবে। ওইখানে বাঁদিকে বেড়ার মধ্যে আর একজন মহারাজ আছেন, দু হাতে দু রঙের দুটো ফ্ল্যাগ দোলাচ্ছেন। সেখানে তার চার্জে মালপত্র এবং বাকি সবাইকে পাওয়া যাবে। পুটলি বাঁধা চেঞ্জ তো ভিজে একসা, গায়েও এক জড়ি ভিজে একমন হয়েছে, অঙ্গ যেন চলে না। ভিজে পেটিকোটে পা দুটি সপ্রেমে জড়িয়ে ধরেছে, যেন শ্রীকৃষ্ণের কুঞ্জলীলা। ওদিকে ভিজে ব্লাউজ বুকে হাড় কাঁপানো চমক দিচ্ছে, যেন নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের বৈদ্যুতিক শাস্তির খেলা। আর ভিজে আঁচল সর্বাঙ্গে মহাপাপের মতো লেপ্টে আছে। উপরন্তু বৃষ্টি পড়ছে প্রাচীন চীনে শাস্তির মতো ছুঁচ ফুটিয়ে। রামকৃষ্ণদেবের কথাটাও মনে পড়ল। গঙ্গায় ডুব দেবার সময় পাপগুলো উড়ে গিয়ে গাছের ওপর বসে থাকে, মাথা তুললেই ফের আমাদের অঙ্গে এসে ঢোকে। তা আমার পাপগুলো ওজনে 10 গুণ বেশি ভারী হয়ে ফিরে এসেছে। আপনি কি করেন ভট্টাচার্য মশাই? আমি রেলে ফোরম্যানের কাজ করি। একটু অবাক না হয়ে পারি না। আমার পান্ডাটি তো ভালো, আসবেন নিশ্চয়ই আমাদের বাড়িতে। আমার স্ত্রী, আপনার বৌদিদি আপনাকে দেখলে খুব খুশি হবেন। আর আমার ছেলে মেয়েরা। রেলওয়ে কোয়ার্টার্সেই থাকি, নেমে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। আমি ওখানে গেলে নিশ্চয়ই আসবো আপনার বাড়িতে। আপনার জন্যই তো আমার স্নান হলো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? করুন।
আপনি এরকম একা একা কোন সাহসে এলেন বলুন দেখি? হায় আবার, এই তো আপনাদেরই ভরসায়। ওটা একটা কথা? ওটাই আসল কথা। আপনি বড় অদ্ভুত মেয়ে। আপনার কি সন্ন্যাসী হবার ইচ্ছে? সন্ন্যাসী হতে যাব কোন দুঃখে? আমার দুটি মেয়ে আছে না? হ্যাঁ, মেয়ে। বয়স হয়েছে, বিয়ে হবে, বাচ্চা হবে, এটাই তো স্বাভাবিক। আপনার মিস্টার আপনাকে একা ছেড়ে দিলেন এই ভিড়ে? আশ্চর্য। মিস্টার কি করেন? পড়ান? পড়ান? কলেজে? হ্যাঁ। কোন কলেজে? বিলেতে। ও বাবা, তা আপনিও কেন বিলেতে থাকেন না? বিলেতে থাকলে এখানে আসতুম কি করে? তা বটে, তবু মিস্টারকে ওখানে একা রেখে দেওয়াটা, তাকে যত্ন আত্তি করারও তো একটা লোক চাই। তাকে যত্ন আত্তি করার লোক সেখানে আছে। হ্যাঁ, হ্যাঁ। এবার 2 মিনিট নীরবতা পালন। তারপর, ওহ, বুঝেছি, তাই আপনার এই যৌবনে যোগিনী বেশ, এই সংসার বিরাগ। ওহ হো হো, ভেরি ভেরি সরি। কি মুশকিল, এতে আপনার কি দোষ? তাছাড়া সংসারে বিরাগ টিরাগ আমার মোটেই নেই, খুবই সংসারী আমি। আপনি আমায় একদম ভুল বুঝেছেন ভট্টাচার্য মশাই। বললেই তো হলো না? যেভাবে এমন দামি বেনারসিটাকে আপনি জলে কাদাতে অনায়াসে নষ্ট করলেন, মেয়েরা কাপড় চোপড়কে। তাতেও আমিও খুবই দুঃখিত, কিন্তু এটা দক্ষিণী শাড়ি, ঘরে কেচে ফেললেই ঠিক হয়ে যাবে। মাত্র এই ঘন্টায় কত জনে মিলে আমাকে নিয়ে কত ধরনেই যে উদ্বিগ্ন হয়েছেন। আরো একটা কুম্ভ স্নানের সমান সমান পুণ্য তারা অর্জন করে ফেলেছেন একটি অচেনা অনাত্মীয় মেয়ের শাড়ি ও স্বামী সংরক্ষণের আন্তরিক শুভ আকাঙ্ক্ষায়। জীবনে এতখানি ইম্পর্টেন্স আর পাইনি আমি। ধরা ধরা গলায় ভট্টাচার্য হঠাৎ বলে ওঠেন, দেখুন, ভগবান আছেন, একদিন আপনার দুঃখ তিনি নিশ্চয়ই ঘোচাবেন। এই পুণ্য তীর্থে দাঁড়িয়ে আমি আপনাকে বলে দিলাম, আপনি সেদিন দেখে নেবেন, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবেই। উত্তরে চুপ করে থাকি। কি বলবো? ধন্যবাদ। এই আমাদের দেশ, এ কেবল ভারতবর্ষেই সম্ভব। যাকে জানি নে, চিনি নে, তারই জন্য বুকটা ফাটিয়ে ফেলি। যেমন প্রশ্নের পর প্রশ্ন করে অন্যকে উত্ত্যক্ত করতে আমাদের জুড়ি নেই, তেমনি অন্তর থেকে মধু ঢেলে অন্যের ঊষর জমিতে আবাদ করাও আমাদের চরিত্রে স্বাভাবিক। এ দুটোর কোনোটাই পশ্চিমী সংস্কৃতিতে সভ্য আচরণ বিধির অন্তর্গত নয়। পশ্চিম থেকে ধার করা আমাদের শহরে সংস্কৃতিতে এগুলি গ্রাম্যতা বলেই পরিচিত। আমার মনোবাঞ্ছা যে কি তা ভট্টাচার্য জানেন না, কিন্তু ধরে নিয়েছেন জানেন, যেহেতু ওটা ওর মনোবাঞ্ছা। আমি মেম সাহেব নই, তবুও দেশের মানুষের অপার কৌতূহল ইদানিং আমাকে বড় কষ্ট দেয়। কিন্তু দেশের মানুষের আসল চেহারাও এই প্রসঙ্গেই আমি চিনেছি। ধুলোয় শোয়া নির্বান্ধব মেয়েকে সবাই তুলে এনে এরা দলের আশ্রয়ে রাখে। জলে পড়ে যাওয়া একজন অজানা মেয়েকে এরা শক্ত হাতে জল থেকে ডাঙায় ওঠায়। পথক্লান্ত নাম গোত্রহীনকে এরাই আপন কম্বল পেতে জায়গা করে দেয় একটুখানি শোবার। আবার একা একা যুবতী মেয়ে কুম্ভে যাচ্ছে শুনে চায়ের গেলাস ঠক করে নামিয়ে রেখে এরাই সে তল্লাট ছেড়ে পলায়ন করে। খোলা মাঠ দিয়ে প্রচন্ড কনকনে উত্তুরে বাতাস ছুটে আসছে, বৃষ্টি বাড়ছে। গরম জামাগুলো সব কটা টপাটপ গায়ে দিয়ে ফেলেছি ভিজে পোশাকের ওপরেই।
শীতে জমে গিয়ে ফোঁড়ার মতো টাটে উঠছে মোজাইন ভিজে টুসটুসে পা, ভিজে টুসটুসে জুতোর মধ্যে। কে বলবে আজ অমাবস্যা? এত আলো, যেন ইন্দ্রসভা। টর্চ ব্যাগেই রেখে এসেছি। নদীর পাড়েই শুধু নয়, জলেও অন্ধকার নেই। পুরো সঙ্গম অঞ্চলটি জোরালো ফ্লাড লাইটের আলোয় ঝলমল করছে। তার মধ্যে ভিজে জামাকাপড় বদলানোর যথেষ্ট অসুবিধাই। মাঠেও আলো যথেষ্ট। দূর থেকে কুম্ভনগরের তাঁবুর আলো দেখা যাচ্ছে। এখান দিয়ে সহস্র মানুষ স্নান সেরে ফিরছেন ছুটে ছুটে। সকলেই শীতে কাতর, সকলের গায়েই ভিজে কাপড়। সেদিকে তাকিয়ে নিজের শীতের কষ্ট কমছিল। তবে আমার জলে টইটুম্বুর ৩ সেরি ওজনের শেকল পরানো পোশাক পরিচ্ছদের চেয়ে ভট্টাচার্যের মুক্ত গা নিশ্চয়ই ঢের আরামের। একসময় দুটি ফ্ল্যাগ হাতে বৃদ্ধ স্বামীজি দিগন্তে পরিদৃশ্যমান হলেন। উল্লাসের হুল্লা তুলে আমরা তাঁর দিকে ছুটে গেলুম। এবার শুকনো পোশাক পরা হবে, কিন্তু পোশাক বদলাবো কোথায়? সর্বত্রই তো জোর আলোর খেলা। না, বাঙালি মেয়ে হয়ে জন্মানোর দু একটা অসুবিধা সত্যি সত্যি আছে। সবখানে ইকুয়ালিটি চলে না। সুটকেস থেকে শেষ শুকনো শাড়িটি বের করে নিলুম বটে, কিন্তু লজ্জা শরম বড় বালাই। কোনো রকমে চোখ কান বুজে ওই ভিড়ের মধ্যেই মেয়েদের দলে লুকিয়ে টুকিয়ে শুকনো শাড়িটুকুনি ওপর ওপর জড়ানো হলো। কিন্তু অন্তর্নিহিত ভিজে বসনগুলি যেমনকে তেমন, হৃদিস্থিত ঋষিকেশের মতো অন্তরঙ্গেই রয়ে গেলেন। অন্য স্নানার্থীরা বুদ্ধি করে কেমন প্লাস্টিকের থলে এনেছেন। আমার তো আয়োজন কিছুই ছিল না। অগত্যা ভিজে কাপড়ের রাশি তোয়ালে জড়িয়ে এক ধ্যার ধেরে পুঁটলি করে নিল। ওরে বাবা, কি 10 মণি ওজনই হয়েছে। ওয়ার্ল্ড হেভিওয়েট লিফট চ্যাম্পিয়নশিপের মহড়া দিতে দিতে ফিরতে হবে এবার। এটিকে বহন করা অপরাধ বোধ বয়ে বেড়ানোর চেয়ে দুরূহ হবে বলে মনে হচ্ছে। সবাই এবার চিরুনি বের করে চুল টুল আঁচড়াচ্ছেন। আমিও দেখা দেখি একটুখানি আঁচড়াই। ব্যাপারটা সুবিধার নয়। এদিকে ভেতরের সবকিছুই ভিজে জবজব করছে, হি হি করে কেঁপে হাড়ে দুব্ব গজাচ্ছে। বাহার করে আবার ওদিকে চুলের টেরি ফোলানো হচ্ছে। এবার এলো যেখানে যা গয়নাগাটি পরবার সেসব পরে নেবার পালা। অর্থাৎ হাতে হাত ঘড়ি, নাকে চশমা, আঙুলে আংটি, কানে মাকড়ি। একে একে ইহজাগতিক সম্পত্তিগুলো সব দখল নিয়ে নিয়েছে। না, কোনোটাই খোয়া যায়নি। কেবল শালের ওপর এতক্ষণ আরো বৃষ্টি পড়বে, ফলে সেটিও প্রায় স্নানের কাপড় চোপড়ের মতোই ভিজে ভারী হয়ে উঠেছে এবং শীতে প্রোটেকশন দিচ্ছে না। হঠাৎ মাটিতে কি একটা দেখতে পেয়ে অঞ্জনার মা চেঁচিয়ে ওঠেন, ও মা, এটা কার সোনার দুল গো? দেখে আমি উদ্বিগ্ন হই। বলি, দেখুন দেখুন, কার আবার সোনা হারালো? কার আবার সোনা হারালো? বৌদি এক নজর তাকিয়েই দাবড়ে ভেঙচে ওঠেন, এইবার মারবো একটি গাঁটটা। ছি ছি, এই ন্যাকা মেয়ে একা একা কুম্ভে এসেছে। দেখো দেখি নিজের কানে হাত দিয়ে, কার সোনা হারিয়েছে। বকুনি খেয়ে তাড়াতাড়ি কানে হাত দিই। কথায় কথায় এই যে একা আসার খোঁটা খেতে হচ্ছে আমাকে, ওইটুকুই যে একা আসার অসুবিধে, নইলে একা আর কোথায়। শহরেই বরং আমার অনন্ত নিঃসঙ্গতা। কানে হাত দিয়েই দেখি, ওমা, সত্যিই তো এক কান খালি। শীতে টিতে ঠিক মতো করে খিলটা আটা হয়নি আর কি। হে 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 করে মাকড়িটা ফেরত নিতে হাত বাড়াই। বৌদি হাতে দিয়ে বলেন, বলি, ও মেয়ে, চোখে দেখেও চিনতে পারলে না যে গয়নাটা নিজের? এ মেয়ের কি হবে গো? আমি যে চোখে দেখেও কিছুই চিনতে পারি না তা তো বৌদি জানেন না।
জীবনে অনেক কিছুই আমার এই দুটো অকর্মণ্য চোখের সামনে দিয়েই প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, আমি যা দেখতেও পাই না, চিনতেও পারি না। জীবনে সোনা হারানো আমার অভ্যেস হয়ে গেছে, তেমনি সোনা কুড়োনোও তো সম্ভব। এই বৌদি আর অঞ্জনার মায়ের মতো দৈব তো জগতেই আছে। কথা ঘুরিয়ে নিতে বলি, অঞ্জনার জলে নামতে শীতের ভয় করলো না? এই ভিড়ে অতটুকু বাচ্চা। কোথায় ভয়, মহা উৎসাহে কতগুলো যে ডুব দিল তার ঠিক নেই। সত্যি, অঞ্জনাকে বুকে নিয়ে অঞ্জনার মা যে কি করে একা একাই এই ভিড়ে নেমে এলেন ঈশ্বরই জানেন। নামলেনও বটে, স্নানও করলেন। স্নানের সময় সঙ্গে বৌদিও ছিলেন না, ওর বাবাও ছিলেন না। অঞ্জনার মা এক গাল হেসে বলেন, ও মা, আমার মেয়েটা খুব শক্ত। ওই তো ভিড় ঠেলে ঠুলে জায়গা করে জলে নামালে আমাকে, টেনেও ও মেয়েই তুললে। যাক বাবা, না, একেই বুঝি মিরাকেল বলে। অঞ্জনার মায়ের হাসিটি খুব মিষ্টি, প্রাণ খোলা। অঞ্জনাও মায়ের মতোই মিষ্টি হেসে বলল, সে যে অত শক্তপোক্ত তাকে দেখে বোঝা যায় না। কত আর বয়স হবে ওর, 7-8-এর বেশি নয়। এক গোছা ঝাঁকড়া কোকড়া চুল এখন ভিজে মুখের চারপাশে সেটে আছে। মুখের হাসিটি মায়ের মতোই অনির্বাণ। আর বৌদি ঠিক যেন জগৎ জননী, মুখে সর্বদা পান দোক্তা আর হাসি ঠাট্টা। ঠোঁটটি হৃদয়ের রঙে টুকটুক করছে। ইতিমধ্যে গায়ে একটা গামছা, কোমরে একটা গামছা, শীতে কাঁপতে কাঁপতে মেসোমশাই এসে উপস্থিত। ও দিলীপ, আমাকে স্নান করিয়ে দাও, আমি তো ভিড়ে জলে নামতেই পারলাম না। ঘাটে এমন পিছল, পড়ে গিয়েছি, কোমরে বড্ড লেগেছে বাবা। অমলবাবু বললেন, আমি ওষুধ দিয়ে দেবো মেসোমশাই। দিলীপ ছুটল মেসোমশাইকে নিয়ে স্নান করতে। আমরা দাঁড়িয়ে রইলুম বৃষ্টির মধ্যে, মাল পাহারায়। গতবারের প্রহরীরা এখন স্নানে গেছেন, কিছুক্ষণের মধ্যেই সবাই ফিরে আসেন। মালপত্তর পুনরায় ঘাড়ে ওঠে। জয় কুম্ভ হাঁক দিয়ে মিছিল ফেরত রওনা হয় তাঁবুর দিকে। তীর্থযাত্রায় কৃচ্ছ সাধন আবশ্যিক, সেটা এইভাবে হয়ে গেল। ভিজে ভারী কাপড়ের পুঁটলি নিয়ে এবার এই শীতে হাঁটতে রীতিমতো কষ্ট হচ্ছে সকলের। তাড়াহুড়োতে সঙ্গমে আমার কি ছাই জলে নামাই যে হলো, এখন ভেবে দেখলে ছবিটা রীতিমতো চাঞ্চল্যজনক। এক, পরনে জরিদার ভারী একটা নেমন্তন্ন বাড়িতে যাবার পোশাকি কাপড়। 2, 3 রকম সাইজের 3টে সোয়েটার গায়ে। 3, চোখে চশমা। 4, কোমর থেকে জলের নিচে রয়েছে পা, তাতে একজোড়া হিল তোলা জুতো। এবং 5, দুজোড়া গরম মোজা। 6, বগলে শুকনো জামা কাপড়ের ভিজে পুঁটলি। পুণ্যপ্রয়াগ সঙ্গমে গামছা পরা স্মার্ট স্নানার্থীদের ঠিক মধ্যেখানে কোমর জলে হতভম্ব দাঁড়িয়ে রয়েছি, বেমানান কিন্তু কৃতার্থ। এই আমার অনৈসর্গিক কুম্ভ স্নানের ক্লোজ আপ ছবি। পরের দৃশ্যটি তো আরো রোমহর্ষক। অঞ্জলিতে এক পাটি চটি জুতো সমেত তর্পণের মন্ত্র উচ্চারণ করে ফেলেছে, কিন্তু অশ্রদ্ধায় অবহেলায় নয়, রীতিমতো ভক্তি ভরে, অন্তরের শ্রদ্ধা দিয়ে। চটি জুতোটা নেহাতি অ্যাক্সিডেন্টাল এবং ইচ্ছা বিরুদ্ধ। মা অবশ্য এ খবরটা শুনে আমাকে মারতে উঠেছিলেন এবং পই পই করে বারণ করেছিলেন এটা না লিখতে, লোকে নাকি ভুল বুঝতে পারে। মা সম্প্রতি ঠেকে শিখেছেন, সত্য কথাও সবার কাছে বলতে নেই, সত্যের শত্রু অনেক। আবার আমাদের মতো বলহীন ব্যক্তিদের জগতে একমাত্র বন্ধু যে ওই সত্য। একদিন না একদিন সে ঠিকই আশ্রয় দেয়, রক্ষণাবেক্ষণ করে, বলিয়ান করে তোলে।
ফেরত পথে রাস্তা সত্যিই ঘুরিয়ে দেওয়া হলো মাঠের মাঝখান দিয়ে। এক পক্ষে ভালোই, এখন স্নানার্থীদের মিছিল আর স্নান যাত্রীদের মিছিল ভিন্ন ভিন্ন পথে চলছে। যাতায়াতের ভিড় কিছুটা নিয়ন্ত্রিত হবে এতে। যেখান দিয়ে হঠাৎ মোটা মোটা দড়ি হাতে কিছু পুলিশ এসে জোর করে আমাদের পথ বন্ধ করে দিয়ে মাঠে ঠেলে দিল, সেইখান থেকেই মেসোমশাইকে আর খুঁজে পাওয়া গেল না। অমলবাবু ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তাঁর সঙ্গে দুজন পার্শ্বচর সখা ছিল, মামু দিলীপ আর কাকু দিলীপ। তারা অনবরত সান্ত্বনা দিয়ে চলল। মেসোমশাই নারী নন, অশিক্ষিত নন, নির্বোধ নন, অথর্বও নন, পরন্তু একটা জবরদস্ত অ্যাকাউন্টেন্ট জেনারেল অব বেঙ্গল ছিলেন তিনি। তদুপরি তাঁর পরনে পুরোদস্তুর কোট প্যান্ট আছে। আর কি চাই? এতটা উদ্বেগের কি আছে? মেলায় অধিকাংশ মানুষের সঙ্গেই একসঙ্গে এতগুলো গুণাবলী নেই, বিশেষত কোট প্যান্ট। কেননা স্নান সেরে ফেরার পথে পুরো পোশাক পরনে নেই কারুরই। ঊর্ধ্বাংশে শুকনো কোট, নিম্নাংশে ভিজে গামছা। এখানে এই ইউনিফর্মটাই বেশি প্রচলিত দেখা যাচ্ছে। অমলবাবু বলেন, আহা, একটা চোখে যে ভালো দেখেন না, আর পড়ে গিয়ে তখন যে কোমরে একটু লেগেছিল ওর। মেসোমশাই কি আর সাধে বলেন, অমলের মতো ছেলে কলিযুগে হয় না বলে প্রত্যেকের মনে গভীর হিংসে জন্মিয়ে দিচ্ছিলেন। কথাটা কিন্তু সত্যি। বন্ধুরা, কেমন লাগলো? ভ্রমণ কাহিনী ভালো লাগে? এরকমই আরেকটি অপূর্ব ভ্রমণ কাহিনী হে পূর্ণ তব চরণের কাছে, নবনীতা দেবসেনের লেখা, আছে আমার চ্যানেলেই। যদি সমস্ত কিছু খুঁজে পেতে চান, কি করে করবেন? এই ভিডিও নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোম পেজ। হোম পেজে গেলে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে ক্লিক করুন, পরপর আজ পর্যন্ত যত গল্প আমি সাজিয়ে রেখেছি প্লেলিস্টে পেয়ে যাবেন। যদি কোনো অসুবিধা হয়, এক মেসোমশাই বলছিলেন তার অসুবিধা হয়েছে, তাহলে দয়া করে আর একবার আমাকে কমেন্ট করে জানান। আজকের মতো আমাকে বিদায় দিন। যদি ভালো লাগে একটা লাইক করুন ভিডিওতে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করুন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।